নমস্কার, আমি সঞ্চিতা। ফাইন্ডিং বুক চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে কথা বলবো কবিশ্বরী নক্ষত্রপ্রভা এই বইটা নিয়ে। এটা অন্তরী পাবলিকেশন থেকে প্রকাশিত হয়েছে। বইটির দাম হচ্ছে ৩৭৫ টাকা আর এর মোট পাতার সংখ্যা হচ্ছে ২৬২। এই বইটার মধ্যে দুটো উপন্যাস রয়েছে। উপন্যাস বা এগুলোকে উপন্যাসিকাও বলা যেতে পারে। প্রথম উপন্যাসের নাম হচ্ছে কবিশ্বরী এবং দ্বিতীয়টির নাম হচ্ছে নক্ষত্রপ্রভা। প্রথমে আসে প্রথম উপন্যাসটির কথায়, অর্থাৎ কবিশ্বরীর কথায়। কবিশ্বরী অর্থাৎ একজন মহিলা কবিয়ালকে নিয়ে এই উপন্যাসটি লেখা হয়েছে। কবিয়াল বললে আমাদের মনের মধ্যে যে ছবিটা ফুটে ওঠে সেটা হলো দুজন পুরুষ কবির মধ্যে কবিতার লড়াই হচ্ছে। তারা দুজনেই তাদের সাঙ্গপাঙ্গ নিয়ে গানের সুরে সুরে ইনস্ট্যান্টলি কবিতা বানিয়ে একে অন্যকে জবাব দিচ্ছে। আমার মতো আপনাদের অনেকেরই হয়তো টিভিতে বহুবার দেখা অ্যান্টনি ফিরিঙ্গি সিনেমাটা দেখার পর কবি গানের লড়াইয়ের সেই দৃশ্যটা মনের মধ্যে চিত্রিত হয়ে আছে। সত্যি কথা বলতে কি, এই সিনেমাটা অর্থাৎ এই অ্যান্টনি ফিরিঙ্গি সিনেমাটা দেখার পরই কিন্তু কবিয়ালদের সম্বন্ধে প্রাথমিক ধারণা আমার হয়েছিল। সিনেমাটার কথায় পরে আসছি, আপাতত বইটার কথায় আসি। এখানে একটি অনাথ মেয়ের কাহিনী বর্ণনা করা হয়েছে। সেই মেয়েটির নাম হলো বিন্দুবাসিনী। দিদি বিল্লবাসিনী বা বিলুর সাথে সে তার দিদি শ্বশুরবাড়িতেই থাকে অনেক অপমান ও লাঞ্ছনা সহ্য করে। এই অনাথ মেয়ে বিন্দুবাসিনী কিন্তু পরবর্তীকালে অনেক ঘাত প্রতিঘাত পেরিয়ে অনেক লড়াই করে একজন কবিয়াল হয়ে ওঠে। পুরুষদের একচেটিয়া এই কবিয়াল জগতে প্রবেশ করা কিন্তু বিন্দুর পক্ষে খুব একটা সহজ কাজ ছিল না। কিন্তু বিন্দু নিজের জেদ এবং প্রতিভার জোরে সমস্ত বাধা অতিক্রম করে একজন নামকরা কবিয়াল হয়ে ওঠে। যদিও কবিয়াল জগতে তার নাম কিন্তু বিন্দুবাসিনী নয়, সেখানে তার নাম হলো যজ্ঞেশ্বরী। এই যে যজ্ঞেশ্বরী কবিয়ালের নাম বললাম, এই যজ্ঞেশ্বরী কবিয়াল কিন্তু কোনো কাল্পনিক চরিত্র নয়। বাস্তবে এই চরিত্রের অস্তিত্ব রয়েছে। তিনি কিন্তু বাস্তবিকই একজন মহিলা কবিয়াল ছিলেন। আর এখানেই লেখক বাস্তবের সাথে কল্পনার রং মিশিয়েছেন। এই বইতে আমরা এরকম অনেক চরিত্রদের দেখতে পাই যাদের বাস্তবে অস্তিত্ব ছিল। ভোলা ময়রা, রাম বসু, নীলু ঠাকুর প্রভৃতি বিখ্যাত কবিয়ালদের উল্লেখ রয়েছে এই বইতে। এমনকি এখানে আমরা কবিয়াল অ্যান্টনি ফিরিঙ্গিকেও দেখতে পাই। অ্যান্টনি ফিরিঙ্গির সঙ্গে এই যজ্ঞেশ্বরী কবিয়ালের একবার কবির লড়াই হয়েছিল, তার উল্লেখ রয়েছে এই বইতে। যে ঘটনার কথা কিন্তু আমরা অ্যান্টনি ফিরিঙ্গি সিনেমাতেও দেখতে পাই। অর্থাৎ প্রচুর বাস্তব ঘটনাকে লেখক কল্পনার রং মিশিয়ে এখানে অঙ্কন করেছেন। কিন্তু শুধুমাত্র কিছু কবিয়াল বা কবির লড়াইয়ের ঘটনাই নয়, রাজা রামমোহন রায় প্রভৃতি বিখ্যাত মানুষদের উল্লেখও পাই আমরা এই উপন্যাসে। বিন্দুর গল্পের সঙ্গে কিন্তু রাজা রামমোহনের কাহিনীকেও লেখক এখানে মিশিয়েছেন। লেখক এই উপন্যাসে সেই সময়কার কিছু কুপ্রথারও উল্লেখ করেছেন। সেই সময়কার কুলীন ব্রাহ্মণদের বহু বিবাহ প্রথার কথাও এখানে উল্লেখ রয়েছে। বিন্দুর দিদি বিলু ছিল তার স্বামীর তৃতীয় পক্ষের স্ত্রী এবং তার স্বামী ছিল প্রায় শ্মশান পথযাত্রী একজন ব্রাহ্মণ। এরকম শ্মশান পথযাত্রী বৃদ্ধ ব্রাহ্মণরাও কিন্তু বহু বিবাহ থেকে বিরত থাকতো না। তারপর সেই সময়কার আরও এক কুপ্রথা ছিল সতীদাহ প্রথা। যেই সতীদাহ প্রথা কিন্তু অনেক লড়াই করে রাজা রামমোহন রায় বন্ধ করেছিলেন, কিন্তু বিন্দুর দিদি বিলুকে সেই প্রথারই বলি হতে হয়েছিল। এছাড়াও প্রাচীন কাল থেকে ক্রমান্বয়ে চলে আসা একটি প্রথা, সেটা হলো নারীদেরকে অসম্মান করা, নারীর কীর্তিকে অবহেলা করা বা ছোট করে দেখা। নবজাগরণের যুগে এক নারী কবিয়াল যজ্ঞেশ্বরীর কথা কিন্তু ইতিহাসের পাতায় খুবই সামান্য রয়েছে, প্রায় নেই বললেই চলে। এরকম একজন বিস্তৃত প্রায় নারী কবিয়ালের জীবনের কাহিনী লিখে, হতে পারে সে কাহিনী অনেকাংশেই কাল্পনিক, তবুও সে নারীর কথা, তার লড়াইয়ের কথা আমাদেরকে স্মরণ করিয়ে দিয়ে লেখক তার প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। আর এই বইতে প্রত্যেকটা অধ্যায়ের শেষে ছোট ছোট টিকা টিপ্পনী দেওয়া আছে। যে টিকা টিপ্পণীগুলো থেকে কিন্তু এই সমস্ত ঐতিহাসিক ঘটনাগুলো জানতে আমাদের খুব সুবিধা হয়। এই কবিশ্বরী উপন্যাসটা কিন্তু শারদীয়া অন্তরীপে বেশ কয়েক বছর আগে প্রকাশিত হয়েছিল। তারপর লেখক পাঠকদের কাছ থেকে এই উপন্যাসটা সম্বন্ধে বেশ কিছু ফিডব্যাক পান এবং তারপর সেটাকে পরিবর্ধিত এবং পরিমার্জিত করে কিন্তু এই বইয়ের মধ্যে এই উপন্যাসটা স্থান পেয়েছে। বইয়ের শেষের অংশে লেখকের কৈফিয়ত বলে একটি অংশ রয়েছে, সেই অংশেই কিন্তু লেখক এই ব্যাপারটা লিখে দিয়েছেন। এখান থেকে আমি সেটা জানতে পারলাম। তো এই জন্য যেহেতু উপন্যাসটা অনেক রেকটিফাই করার সুযোগ পেয়েছেন লেখক, সেজন্য এই উপন্যাসটা খুব নিখুঁতভাবে লেখা হয়েছে। লেখকের লেখনী শৈলী ভীষণই সুন্দর, যার জন্য
পুরো উপন্যাসটা পড়তে মানে ভীষণই ভালো লাগবে, এতটাই সুন্দরভাবে লেখা। ওনার মানে সাবলীল লেখনীতে উনি লিখেছেন এই উপন্যাসটা। আর এই উপন্যাসের মধ্যে কোথাও কোনো ভুল ত্রুটি মানে কিছুই চোখে পড়েনি। খুবই যত্ন করে, খুবই নিখুঁতভাবে কিন্তু এই উপন্যাসটা এখানে লেখা হয়েছে। একজন নারীর লড়াইয়ের গল্প হচ্ছে এই গল্পটা। সত্যি সত্যি মানে ভাবলে এখন অবাক হতে হয়, নবজাগরণের যুগে যে সময় মানে একচেটিয়া ছিল পুরুষদের, কবিয়ালদের এই জগৎটা, সেখানে একজন নারী কিভাবে তার নিজের জায়গা করে নিয়েছিলেন সেই জগতে, সেই লড়াইয়ের গল্প কিন্তু লেখক এখানে লিখেছেন। এই কবিশ্বরী উপন্যাসটা কিন্তু ভীষণই ভীষণই ভালো একটা উপন্যাস। আর নারীদের লড়াই নিয়ে অনেকেই গল্প পড়তে চান, অনেক উপন্যাস পড়তে চান, তাদেরকে বলবো যে এই কবিশ্বরী উপন্যাসটা কিন্তু পড়ে দেখতে পারেন। এরপর যে উপন্যাসটার কথা বলবো তার নাম হচ্ছে নক্ষত্রপ্রভা। এটাও কিন্তু এই যে যজ্ঞেশ্বরী কবিয়ালের যে ঘটনা, তার প্রায় 100 বছর পরের ঘটনা হচ্ছে এই নক্ষত্রপ্রভার ঘটনাটা। এখানেও আমরা দেখতে পাই একটি নারীর লড়াইয়ের ঘটনা। মানে 100 বছর পরেও কিন্তু একজন নারীকে লড়াই করে তার নিজের জায়গা করে নিতে হচ্ছে। যদিও এদের দুজনের লড়াইয়ের ক্ষেত্রটা আলাদা, যজ্ঞেশ্বরী কবিয়াল হওয়ার জন্য লড়াই করেছিলেন, আর এখানে আমরা দেখতে পাই প্রভা নামে একটি মেয়ে যে বিজ্ঞানী হওয়ার জন্য লড়াই করছে, বিজ্ঞানের জগতে নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য লড়াই করছে। এই কাহিনীর কেন্দ্রীয় চরিত্র হচ্ছে একজন নারী, তার নাম হচ্ছে প্রভা চৌধুরী। ছোটবেলা থেকেই আকাশের তারা দেখতে ভালোবাসত প্রভা। বড় হয়ে তার ইচ্ছে ছিল এই সমস্ত নক্ষত্রদেরকে নিয়ে পড়াশোনা করার এবং গবেষণা করার, অর্থাৎ একজন বিজ্ঞানী হয়ে মহাজাগতিক ব্যাপার স্যাপার নিয়ে গবেষণা করতে চেয়েছিল প্রভা। কিন্তু কাহিনীর সময়কাল ছিল ইংরেজ রাজত্বকাল। যখনকার সময় মেয়েদের পড়াশোনা করা হয়তো খুব একটা বিরল ঘটনা ছিল না, কিন্তু সেই সময় উচ্চশিক্ষা লাভ করে একজন নারীর বিজ্ঞানী হওয়া, মহাজাগতিক ব্যাপার স্যাপার নিয়ে গবেষণা করা, সর্বোপরি পুরুষ শাসিত সমাজ, যে সমাজ মনে করত যে মেয়েদের ক্ষেত্রে আর্টস বা কলা বিভাগই হচ্ছে উপযুক্ত বিষয়, সেখানে দাঁড়িয়ে একজন নারী বিজ্ঞানী হওয়ার স্বপ্ন দেখছে। এটা কিন্তু সত্যি তখনকার পরিপ্রেক্ষিতে একটা অসম্ভব ব্যাপারই বলা যেতে পারে। কিন্তু মেধাবী ছাত্রী প্রভা পরবর্তী জীবনে অধ্যাপক সুরেন্দ্র মোহন বসুর অধীনে থেকে মহাজাগতিক রশ্মি নিয়ে গবেষণা করার সুযোগ পেয়েছিল ঠিকই, কিন্তু তার এই যাত্রাপথটা কিন্তু খুব একটা মসৃণ ছিল না। প্রচুর লড়াই করে তাকে এই পথ তৈরি করতে হয়েছিল। একজন নারী বিদ্বেষী অধ্যাপকের কাছে নিজের যোগ্যতা প্রমাণ করতে হয়েছিল। পরবর্তীকালে বিদেশে গিয়ে পড়াশোনার সুযোগ, দার্জিলিংয়ে গিয়ে বিভিন্ন রকম গবেষণার কাজকর্ম সবই করেছিল প্রভা, কিন্তু সব কিছুই কিন্তু খুব একটা মসৃণভাবে হয়নি। সব কিছুতেই ছিল কিছু না কিছু বাধা, এমনকি ঘোরতর এক চক্রান্তের শিকারও হতে হয়েছিল প্রভাকে। কিন্তু তার গবেষণা, সে সম্বন্ধে বিভিন্ন রকম রচনা কিন্তু স্থান পেয়েছিল বিদেশের বড় বড় বিজ্ঞান সম্বন্ধীয় পত্রিকাতে। তারপর কি হয়েছিল, প্রভার গবেষণা সফল হয়েছিল কিনা বা সে তার স্বপ্নকে ছুঁতে পেরেছিল কিনা, সে সমস্তগুলো তো অবশ্যই আপনারা বইটা পড়লে জানতে পারবেন। ফিজিক্সের বেশ কিছু বিষয় নিয়ে এখানে আলোচনা করা হয়েছে। তবে এখানে একটা জিনিস যেটা আমার ভালো লেগেছে সেটা হচ্ছে যে খুব বেশি তথ্য এখানে দেওয়া হয়নি। মানে বিজ্ঞান বিষয়ক বিভিন্ন তথ্য দিয়ে দিয়ে তথ্যের ভারে এটাকে যে ভারাক্রান্ত করা, সেই ব্যাপারটা কিন্তু লেখক এখানে করেননি। যেহেতু এটা বিজ্ঞান বিষয়ে একটা উপন্যাস, সেখানে মিনিমাম যেটুকু করা দরকার, যেটুকু না করলেই নয়, যেটুকু আলোচনা না করলেই নয়, সেইটুকু আলোচনা কিন্তু লেখক এখানে করেছেন। বিজ্ঞান ছাড়াও এই উপন্যাসটার মধ্যে কিন্তু আরও একটা বিষয় আছে, সেটা হচ্ছে স্বাধীনতা সংগ্রাম। প্রভার বন্ধু অমিও এই স্বাধীনতা সংগ্রামের সাথে যুক্ত। তার গা ঢাকা দিয়ে পালিয়ে বেড়ানো ইত্যাদি এই সমস্ত ঘটনা রয়েছে এই উপন্যাসের মধ্যে। এছাড়াও রয়েছে মাস্টারদা প্রীতিলতা ওয়াদ্দেদারের কথা। প্রভা তার এই প্রীতি দিদিকে দেখেই কিন্তু ইন্সপায়ার্ড হতো। এই উপন্যাসের কাহিনী হলো মেয়েদের স্যাক্রিফাইসের গল্প, তাদের ওপর পুরুষদের শাসন এবং শোষণের গল্প। এই উপন্যাসের মধ্যেও কিন্তু আমরা বাস্তব জগতের বেশ কিছু মানুষদের দেখতে পাই। বাস্তব জগতের অনেক বিজ্ঞানীদের কথা কিন্তু এখানে উল্লেখ রয়েছে। মেঘনাথ সাহা, জগদীশ চন্দ্র বসু, সিভি রামন প্রভৃতি। আর এখানে প্রত্যেকটা মানে অধ্যায়ের শুরুতে সাল, তারিখ এবং কোন জায়গায় ঘটনাটা ঘটছে সেই স্থান সমস্ত কিছু উল্লেখ করা আছে, যার ফলে ওই সাল, তারিখ এবং জায়গা মিলিয়ে মিলিয়ে কিন্তু ঘটনাগুলো পড়তে বেশ ভালো লাগে। বিজ্ঞান এবং স্বাধীনতা সংগ্রামের মতো এরকম গুরুগম্ভীর ব্যাপারের পাশাপাশি কিন্তু আছে এখানে প্রেমের মতো নরম এবং স্নিগ্ধ দিকও। কিভাবে, কোথায়, কার সাথে প্রেম, সেগুলো আর আমি এত ডিটেলস এখানে বলছি না, সেটা বইটা পড়লে আপনারা জানতে পারবেন।
এই উপন্যাসটার মধ্যে যে জিনিসটা আমার মনে হয়েছে সেটা হলো এর শেষের অংশটা কিন্তু খুব তাড়াহুড়ো করে শেষ করা হয়েছে। প্রথমের দিকটাতে লেখক যতটা সুন্দর করে শুরু করেছিলেন, মানে প্রত্যেকটা জিনিসের খুব ডিটেলস বর্ণনা ছিল, যেখানে প্রভার মা বাবার বিয়ের ব্যাপারটা নিয়ে বেশ অনেকটা মানে অনেকগুলো পাতা খরচ করেছেন লেখক। এছাড়া স্বাধীনতা সংগ্রামের কথা, প্রীতিলতা ওয়াদ্দেদারের কথা ইত্যাদি, এই সমস্ত ডিটেলসগুলো এতটাই বেশি ছিল প্রথমের দিকটাতে। শেষের অংশটাতে গিয়ে কিন্তু খুব তাড়াহুড়ো করে মনে হয়েছে শেষ করে দেওয়া হয়েছে। শেষের ঘটনাগুলো কি হলো না হলো সেগুলোর ডিটেলস কিন্তু খুব একটা বেশি কিছু দেওয়া হয়নি এখানে। যদিও এখানে মনোজের কি হলো, অমিয়র কি হলো সবই এখানে বলা হয়েছে, কিন্তু সবই খুব জাস্ট টাচ করে করে যাওয়া হয়েছে। শেষ পর্যন্ত কি হলো না হলো খুবই সংক্ষেপে লেখক শেষ করেছেন, যেটা আমার মনে হলো খুবই তাড়াহুড়ো করে শেষ করা হয়েছে শেষের অংশটা। তারপর বিদেশের মাটিতে, যেখানে ওই সাংবাদিক এডিতের একটা ইন্টারভিউ ছিল, যে প্রভার ইন্টারভিউ নেওয়া হচ্ছে, সেই ইন্টারভিউটাতে বারবার করে ভারতের বিজ্ঞান চর্চাকে ছোট করে দেখানো হচ্ছে, ভারতের বিজ্ঞানীদেরকে ছোট করে দেখানো হচ্ছে। এই ব্যাপারগুলো তার যোগ্য জবাব দিয়েছে প্রভা, কিন্তু তারপর সেই ইন্টারভিউটাকে নিয়ে আর কিছুই করা হলো না। মানে ওই একটা অধ্যায়ের মধ্যেই ব্যাপারটা শেষ হয়ে গেল। আমার মনে হয়েছিল যে হয়তো পরে এই ইন্টারভিউটা নিয়ে কোনো একটা ভালো কিছু হবে, কোনো একটা তোলপাড় হবে বা কিছু একটা হবে, সেসব কিছুই হলো না। মানে কি বলবো, শেষের অংশটা আমার কিন্তু বেশ তাড়াহুড়ো মনে হয়েছে। লেখক মানে খুব তাড়াহুড়ো করে শেষের অংশটা শেষ করেছেন। আর এই উপন্যাসটার মধ্যে আরও একটা জিনিস, মানে আরও একটা ভুল খুব চোখে পড়েছে, সেটা হচ্ছে যে এই প্রভার নাম, প্রভা চৌধুরীর নাম বারবার করে বিভা চৌধুরী হয়ে যাচ্ছিল। এটা হয়তো প্রিন্টিং মিস্টেকই হয়েছে, মানে বেশ অনেকবার কিন্তু প্রভা চৌধুরী বিভা চৌধুরী হয়ে গেছে। তবে এই ভুলটা থেকে আমার কিন্তু বেশ একটা লাভ হয়েছে। কি লাভ হয়েছে সেটার কথায় আসি। বাস্তব জগতে কিন্তু বিভা চৌধুরী নামে একজন মহিলা বিজ্ঞানী রয়েছেন। সেই বিজ্ঞানীর নাম কিন্তু আমি জানতাম, এবং তার নামে যে একটা নক্ষত্রের নামকরণ করা হয়েছে, বিভা বলে একটা নক্ষত্রের নামকরণ করা হয়েছে, সেটার কথাও কিন্তু আমার জানা ছিল। কিন্তু ব্যাস ওইটুকু, মানে ওনার সম্বন্ধে খুব বেশি ডিটেলস কিন্তু আমার জানা ছিল না। কিন্তু এই প্রভা চৌধুরীর নাম বিভা চৌধুরী হয়ে যাওয়ার ফলে সেই বিজ্ঞানীর কথা কিন্তু আমার মনে পড়লো, এবং তারপরে আমি গুগল করলাম। এখন তো আমরা সব কিছুতেই মানে গুগলের সাহায্য নিই, গুগল করে উইকিপিডিয়া ঘেটে এসব করে বিভা চৌধুরীর সম্বন্ধে বেশ অনেক তথ্য পেলাম, এবং সেই তথ্য পেয়ে মানে সত্যি আমি মানে হতবাক হয়ে গেলাম। এই উপন্যাসটা, মানে এই নক্ষত্রপ্রভা উপন্যাসটা কিন্তু পুরোপুরি বিভা চৌধুরীর গল্পকে নিয়েই লেখা হয়েছে। মানে বাস্তবের যেই বিজ্ঞানী বিভা চৌধুরী, তার গল্পই যেন হুবহু এই নক্ষত্রপ্রভাতে লেখা হয়েছে। সেখানেও কিন্তু বিভা চৌধুরী ওই মহাজাগতিক বিষয় নিয়ে গবেষণা করছেন, এবং সেখানে দেবেন্দ্রমোহন বসু নামে একজন অধ্যাপকের মানে অধীনে উনি গবেষণাটা করেছিলেন। এখানে সেই দেবেন্দ্রমোহন হয়েছেন সুরেন্দ্রমোহন, আর বিভা চৌধুরী হয়ে গেছেন প্রভা চৌধুরী। এবং পরে গল্পটা পড়তে পড়তে দেখলাম, মানে বিভা চৌধুরীর ঘটনাগুলো ঘাঁটতে ঘাঁটতে দেখলাম যে গল্পটা তো হুবহু আমার একই রকম লাগলো। মানে সেই পশুবিজ্ঞান মন্দির, সেই হাফটোন ফুলটোন প্লেট নিয়ে মহাজাগতিক রশ্মি নিয়ে গবেষণা করা, সেই দার্জিলিংয়ে গিয়ে গবেষণা, সব কিছুর ঘটনা হুবহু এক। এমনকি সেই সময় যুদ্ধ শুরু হয়ে যাওয়ার ফলে বিদেশ থেকে ফুলটোন মানে প্লেট আনানো সম্ভব হয়নি। এই যে ঘটনাগুলো, এগুলো কিন্তু সত্যি বাস্তব জগতে বিভা চৌধুরীর সাথে ঘটেছিল, এবং সেই ঘটনাগুলোই কিন্তু এই মানে নক্ষত্রপ্রভাতে রয়েছে, প্রভার জীবনের ঘটনা হিসেবে দেখানো হয়েছে। অর্থাৎ লেখক এখানেও কিন্তু এরকম সত্য ঘটনাকেই নিজের কল্পনার রঙে রাঙিয়ে লিখেছেন। সেখানেই আমার একটা জিনিস বলার আছে, লেখক যখন সত্যিকারের একজন বিজ্ঞানীকে নিয়েই লিখেছেন, তিনি একজন মহিলা বিজ্ঞানী, তাহলে লেখক মানে ওনার কথা কিন্তু এই বইয়ের মধ্যে উল্লেখ করতে পারতেন। অন্তত লেখকের কৈফিয়ত বলে যে অংশটাতে উনি লিখেছেন, সেখানে কিন্তু ওনার কথা মানে বিভা চৌধুরীর কথা উল্লেখ করতে পারতেন। তাহলে কিন্তু একজন বাঙালি হিসেবে, একজন ভারতীয় হিসেবে আমরা গর্ব অনুভব করতে পারতাম। মহিলা বিজ্ঞানীর নাম বলতে গেলে কিন্তু আমরা হোঁচট খাই। মাদাম কুরির পরেই কিন্তু আর অন্য কোনো মহিলা বিজ্ঞানীর নাম আমরা বলতে পারি না। সেই ঘটনাটার কথা কিন্তু এই বইয়ের মধ্যেও লেখা রয়েছে। লেখক সেখানেও দেখিয়েছেন যে মাদাম কুরির পরে কিন্তু আর অন্য কোনো মহিলা বিজ্ঞানীর নাম আমরা বলতে পারছি না। সেখানে বিভা চৌধুরীর মতো বাস্তব জগতে যখন একজন বিজ্ঞানী রয়েছেন,
একজন মহিলা বিজ্ঞানী। তো সে মানে তার কথা যদি এখানে লেখক বলতেন, মানে কোনোভাবে যদি উল্লেখ করতেন, তাহলে অন্তত কিছু মানুষ এই সূত্রে মানে ওই বাস্তব জগতের বিজ্ঞানী বিভা চৌধুরীর কথা জানতে পারতেন, একজন মহিলা বিজ্ঞানীর কথা জানতে পারতেন। তো সেটা লেখক এখানে কেন মানে উল্লেখ করলেন না আমি জানি না। আমার মনে হয় এটা করলে হয়তো ভালোই হতো। তারপর যেমন এই নোবেল পাওয়ার ঘটনা, আমরা এর আগেও বহু ঘটনা এরকম দেখেছি যে ভারতীয় বিজ্ঞানীদের পদাঙ্ক অনুসরণ করে বিদেশের বিভিন্ন বিজ্ঞানীরা নোবেল ইত্যাদি মানে সম্মানজনক পুরস্কার পেয়েছেন, বা তাদের মানে কোনো কিছু একটা আবিষ্কার করার যে কৃতিত্ব সেটা কিন্তু তারা অর্জন করেছেন। কিন্তু তারা হয়তো ভারতীয় কোনো বিজ্ঞানীদের পদাঙ্ক অনুসরণ করে সেটা করেছেন, কিন্তু তার কথা কিন্তু কোনো জায়গাতেই উল্লেখ নেই, ভারতীয় বিজ্ঞানীদের কথা কোনো জায়গাতেই উল্লেখ নেই। বরং মানে ভারতীয় বিজ্ঞানীকে বা বিজ্ঞান চর্চাকে সবসময় ছোট করেই দেখানো হয়েছে। আর ওই বিভা চৌধুরীর ঘটনা দেখতে গিয়েও কিন্তু আমরা পড়লাম ওই নোবেল পাওয়ার যে ব্যাপারটা বললাম, যে এখানকার বিজ্ঞানীদের কৃতিত্ব নিয়ে অন্য বিদেশের কোনো বিজ্ঞানী নোবেল পেয়েছেন, সেই সমস্ত ঘটনার কথাও কিন্তু বইতেও উল্লেখ আছে এবং বাস্তব জীবনেও কিন্তু এরকম ধরনের ঘটনা ঘটেছে। যাই হোক, এই বইয়ের দুটো উপন্যাসই কিন্তু ভীষণই ভালো লেগেছে। যেহেতু একই বইয়ের মধ্যে দুটো উপন্যাসের কথা রয়েছে, সেজন্য খুব স্বাভাবিকভাবেই একটা কম্প্যারিজনের কথা চলে আসে, কবীশ্বরী না নক্ষত্রপ্রভা কোনটা বেশি ভালো। আমার কাছে কিন্তু কবীশ্বরী অনেক 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 বেশি ভালো লেগেছে। কবীশ্বরীকে আমি অনেকটা উপরে রাখবো। নক্ষত্রপ্রভা যে খুব খারাপ উপন্যাস সেটা আমি কখনোই বলবো না, নক্ষত্রপ্রভা ভীষণই ভালো উপন্যাস, কিন্তু শেষের অংশটা আমার বেশ তাড়াহুড়ো মনে হয়েছে। কিন্তু সব দিক থেকে বলবো মানে বইটা আমার মানে খুবই ভালো লেগেছে। দুটো উপন্যাসই ভীষণ ভালো, দুজন নারীর লড়াইয়ের গল্প, নারীদের লড়াইয়ের গল্প পড়তে আমি এমনিতেও ভালোবাসি, আমার মতো আপনারাও অনেকে ভালোবাসেন পড়তে। আর একজন নারী হিসেবে এই দুই নারীর লড়াইয়ের গল্প পড়তে আমার তো খুবই ভালো লেগেছে এবং সত্যি গর্ব অনুভব করেছি এনাদের জন্য। যাই হোক, এই উপন্যাসটা আপনারা পড়ে দেখতে পারেন, আমার বেশ ভালো লেগেছে। পড়ে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। দেখা হবে অন্য কোনো বইয়ের আলোচনায়। আজ তাহলে আসি, নমস্কার।